আলোচনায় এলেন শামীম ওসমান। দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালানোর ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ইরানের সাথে শান্তি চুক্তি আলোচনা হওয়ার সময় কুস্তি খেলা দেখছিলেন ট্রাম্প। আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা। Let me begin by expressing my deep gratitude. শান্তি চুক্তি আলোচনার আয়োজন করে প্রশংসায় ভাসছে পাকিস্তান। প্রতিক্রিয়ায় ইরান আমেরিকাকে ধন্যবাদ জানালেন ইসহাক দার। ঢাকায় মোটা অঙ্কের টাকা গুনলেই বেড়ে যাচ্ছে কবরের আয়ু। ভিআইপি কবরের জন্য বিশেষ ব্যবস্থা। টানা ৪০ দিন যুদ্ধের পর বেরিয়ে আসছে আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব। আরব দেশগুলোর ক্ষতি প্রায় $১৯৪ বিলিয়ন। জেনজি কারিশমায় বদলে যাচ্ছে নেপাল। কথায় নয় কাজে বিশ্বাসী বালেন্দ্র শাহ ক্ষমতায় এসে একের পর এক ঝলক। বিশ্ব রাজনীতিতে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের গুঞ্জন। বিশ্লেষকদের আলোচনায় স্থান পাচ্ছে লেবানন, কি করবে ইসরায়েল। এবং ভেস্তে গেছে ইরান আমেরিকার শান্তি চুক্তি। আঞ্চলিক রাজনীতিতে নতুন টানাপোড়েনের শঙ্কা। দুবাইয়ের বিলাসবহুল গাড়িতে পরিবার নিয়ে ঘুরছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমা ওসমান লিপি নামক একটি আইডি থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। শামীম ওসমানের বিলাসবহুল এই গাড়ি চালানোর ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের এ নিয়ে ট্রলও করছেন অনেকে। কেউ কেউ বলছেন নেতা বিদেশে বিলাস করে আর কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে দেশে মার খাওয়ার কথা। সালমা ওসমান লিপি নামক ওই আইডি থেকে শামীম ওসমানকে স্বামী সম্বোধন করে আরও একাধিক ছবি ভিডিও পোস্ট করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে আইডিটি শামীম ওসমানের স্ত্রীর নয়, বরং এটি ফেক আইডি। যদিও ভাইরাল ভিডিও সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উল্লেখ্য ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগের। এরপরই দেশ ছাড়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ শীর্ষ নেতারা দেশ ছাড়লেও অধিকাংশ সাধারণ কর্মী ছাড়তে পারেনি দেশ। এমন অবস্থায় শামীম ওসমানের বিলাসী জীবনযাপনের এই ভিডিও দিয়েছে সমালোচনার জন্ম। একদিকে যখন ইসলামাবাদে ব্যর্থ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন কুস্তি খেলা। যেন বিশ্বব্যাপী কোনো যুদ্ধ নেই কোনো সংঘাত কিংবা সংকট। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের কুস্তি খেলা দেখতে যাওয়ার এই তথ্য। শনিবার রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে দাঁড়িয়ে জানাচ্ছিলেন ইরানের সাথে কোনো চুক্তি হয়নি। মূলত সেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টসের লড়াই দেখছিলেন। ভ্যান্স যখন সংবাদ মাধ্যমকে বলছিলেন খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, ট্রাম্প তখন খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছিলেন। তার মুখে ছিল ম্লান হাসি, বিজয়ীদের জন্য থামস আপ। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে দেখা গেছে চাপা ক্ষোভ। ট্রাম্পের পাশে তখন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েক সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান। এর আগে ফ্লোরিডায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন ইরানের সাথে চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেন যাই হোক আমরা জিতবো, আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মূল্যস্ফীতি বাড়ছে, তেলের দাম মার্কিন নাগরিকদের পকেট কাটছে, যা সরাসরি ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া যুদ্ধের ফল। ডেমোক্র্যাটরা ট্রাম্পকে অভিশংসনের কথা বলছেন এবং তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির পর তার কিছু দীর্ঘদিনের সমর্থকও প্রতিবাদ করেছেন। সব মিলিয়ে যুদ্ধবাজ ট্রাম্প শান্তি চুক্তির আলোচনার মধ্যে যেন এই যুদ্ধ বন্ধ হওয়া অথবা সংঘাত বেড়ে যাওয়ায় তার নেই কোনো দায় কিংবা দুশ্চিন্তা। Let me begin by expressing my deep gratitude
শুরুতেই আমি ইসলামিক রিপাবলিক অব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। পাকিস্তানি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পক্ষ থেকে নেওয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেওয়া এবং ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমি উভয় দেশকে ধন্যবাদ জানাচ্ছি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। দুই দেশের প্রতিনিধি দল গতকাল পাকিস্তানে পৌঁছায় ইসলামাবাদে এই আলোচনায় অংশ নিতে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনা প্রধান সৈয়দ আসিম মুনিরের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে কয়েক দফা গভীর ও গঠনমূলক আলোচনা হয়। গত 24 ঘন্টা ধরে চলা এই আলোচনা আজ সকালে শেষ হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আমি উভয় দেশকে ধন্যবাদ জানাই যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টা এবং মধ্যস্থতাকারী হিসেবে আমাদের ভূমিকার প্রশংসা করার জন্য। আমরা আশা করি উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ধরে রেখে এগিয়ে যাবে যাতে পুরো অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। এটি অত্যন্ত জরুরি যে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যেন মেনে চলতে থাকে। পাকিস্তান অতীতের মতো ভবিষ্যতেও ইরানের ইসলামী প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজ করতে তার ভূমিকা অব্যাহত রাখবে। Of Iran and the United States of America in the days to come. কোটি মানুষের বসবাসের স্থান রাজধানী ঢাকা। যেখানে মানুষের জীবনী ব্যয়বহুল সেখানে মৃত্যুও যেন সস্তা নয়। এখানে কবরের জায়গা শুধু মাটি নয়, এটি নির্ধারিত হয় টাকায়, সামর্থ্য আর কখনো কখনো পরিচয়ে। এই শহরে শোকের আয়ু যেমন নির্ধারিত তেমন কবরেরও। এখানে কবরের আয়ু মাত্র 2 বছর। 2 বছর পর শেষ হয়ে যায় মৃত্যুর শেষ চিহ্নটুকু। কবর দিলে আস্তে আস্তে 2 বছর পর কবরগুলা হয়তো বিলীন হয়ে যায়, মানে কবরের আর অস্তিত্ব থাকে না। ওই কারণে 2 বছর পর পর নতুন করে কবর আবার পুরনো কবরের উপরে দিতেছে আর কি সিটি কর্পোরেশন। তবে কেউ চাইলে 2 বছর পরও প্রিয়জনের স্মৃতি ধরে রাখা সম্ভব। তার জন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এই টাকার সংখ্যা আবার হাজার কিংবা লাখ ছাড়িয়ে পৌঁছে যায় কয়েক কোটিতে। JBS হোল্ডিংস লিমিটেড বিভিন্ন মেয়াদে ক্রয় করা যায় ইয়ার কাছ থেকে, সিটি কর্পোরেশন থেকে। তবে এটা মেয়াদ অনুযায়ী মূল্যমান আর কি, প্লেস অনুযায়ী 25 বছরের জন্য, 50 বছরের জন্য, 99 বছরের জন্য বিভিন্ন মেয়াদের ওটা মূল্যমান নির্ধারণ করে ওটা ওখানে অ্যাপ্লিকেশন করে ওখান থেকে ক্রয় করে আর কি। মিনিমাম 20 লাখ 25 লাখ, তার উপরে অনেক আছে। রাজধানীর কবরস্থানগুলোর দৃশ্য এটি। একদিকে ভিআইপি লোকদের কবরের বিশেষ ব্যবস্থাপনা পরিচর্যা, অন্যদিকে সীমাবদ্ধতা আর অনিশ্চয়তা। এখানে কবর শুধু শেষ আশ্রয় নয়, বরং সময়ের সাথে একটি চুক্তি। জায়গা এখন আর এমটি নাই, এখন উন্মুক্তভাবে এমটি নাই। খুব রেয়ার আর কি, যখন কেউ ভিআইপি মারা যায় তারা সরকারিভাবে নিজেদের অবস্থান সুসংহত করে ম্যানেজ করে নেয় আর কি। যেগুলো অনেক পুরাতন কবর আছে যার কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো প্রতিনিধি আসে না, সেই কবরগুলোকে আবার ওনারা হয়তো বিক্রি করার সুযোগ পায় আর কি, ওইভাবে বিক্রি করে। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন শেষে মানুষ যখন পরকালে পাড়ি জমায় তখন তার নিয়তি নিয়ে আসে এই স্থানে। বনানী কবরস্থানের এই বাস্তবতা আমাদের মাঝে তুলে ধরছে এক অদৃশ্য সামাজিক ভেদাভেদ। প্রশ্ন হচ্ছে, মানুষের মৃত্যুর পর সমান মর্যাদা কি শুধু স্বপ্নই থেকে যাবে? মাহবুবুর রহমান জিসান, NPB, ঢাকা। 40 দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে এই সংঘাতে সরাসরি ও পরোক্ষ হামলা অব্যাহত থাকায় প্রকৃত বিজয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। তবে এক নজরই স্পষ্ট, ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ এবং বহুমাত্রিক। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়। এরপর পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। অবশেষে 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। দেশটির বিভিন্ন সূত্রে হামলায় ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত ১,৭০১ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ২৫৪ জন শিশু, সংঘাতে শীর্ষ নেতৃত্ব, সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরাও প্রাণ হারিয়েছেন। অবকাঠামোগত ক্ষতির দিক থেকেও ইরান বিপর্যস্ত। প্রায় ১,২৫,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে অধিকাংশই আবাসিক ভবন। ধ্বংস হয়েছে ২৩,৫০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান, শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ৮৫৭টি স্কুল। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তারা একাধিক উন্নত যুদ্ধ বিমান হারিয়েছে, যার মধ্যে F-15, F-35 এবং A-10 মডেলের বিমান রয়েছে। এছাড়া MQ-9 রিপার ও MQ-4C ট্রাইটন সহ বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। সব মিলিয়ে শুধু বিমান ও ড্রোন খাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ৪০,০০০ কোটি টাকার সমপরিমাণ। পাশাপাশি অন্তত ১৪ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের ক্ষতিও কম নয়। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে তাদের আর্থিক ক্ষতি প্রায় ১৭.৫ বিলিয়ন ডলার। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এক মাসেই আরব দেশগুলোতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯৪ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে এই সংঘাতের কোনো স্পষ্ট বিজয়ী নেই, বরং সামরিক, অর্থনৈতিক ও মানবিক সব দিক থেকে ক্ষতির ভার বহন করছে সংশ্লিষ্ট দেশগুলো। এখন দৃষ্টি পাকিস্তানে শুরু হওয়া সমঝোতা বৈঠকের দিকে। সেখান থেকেই হয়তো নির্ধারিত হবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে এগোবে নাকি আবারও নতুন করে সংঘাতের সূচনা হবে। তারেক আজিজ খান, NPB। বয়স মাত্র ৩৫ বছর, আর তাতেই যেন ঝড় তুলেছেন নেপালের জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসে একের পর এক সিদ্ধান্তে বদলে দিতে শুরু করেছেন পুরো নেপালের রাজনীতি ও শাসন ব্যবস্থা। শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তার ঘোষিত ১০০ দফার অ্যাকশন প্ল্যান সৃষ্টি করেছে দেশ জুড়ে তুমুল আলোড়ন। কথা নয়, কাজে বিশ্বাস, এই বার্তায় যেন দিচ্ছে তার প্রশাসন। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি নেপাল থেকে ভিআইপি কালচার কার্যত বিদায়ের ঘোষণা। নেপালে আর নেই কোনো নেতার গাড়ি বহরের দাপট, এমনকি মন্ত্রীর গাড়িও থামিয়ে তল্লাশি করতে পারছে ট্রাফিক পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সাবেক প্রধানমন্ত্রীকে পর্যন্ত করা হয়েছে গ্রেফতার, যা সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে নতুন আস্থার জায়গা। শিক্ষা ও প্রশাসন খাতে বালেন্দ্র নিয়ে এসেছেন বড় পরিবর্তন। স্কুল কলেজে নিষিদ্ধ করেছেন দলীয় ছাত্র রাজনীতি। শিক্ষার পরিবেশ সুন্দর করার স্বার্থে শিক্ষকদেরও রাখা হয়েছে রাজনীতির বাইরে। লক্ষ্য একটাই, শিক্ষাঙ্গনকে পুরোপুরি নিরপেক্ষ রাখা। তাছাড়া শিশুদের মানসিক চাপ কমাতে ৫ম শ্রেণী পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সরকারি বেসরকারি হাসপাতালের ১০% শয্যা দরিদ্রদের জন্য করা হয়েছে সম্পূর্ণ ফ্রি। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বালেন্দ্র শাহ সরকার চালু করেছে বিনামূল্যের ব্লু বাস সেবা, যা দেশটির নারীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। এদিকে প্রশাসনিক গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১৭টিতে, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কাজে গতি বাড়ে। এর পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্পদ তদন্ত, সংবিধান সংস্কারের উদ্যোগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতিও রয়েছে তার ১০০ দফার অ্যাকশন পরিকল্পনায়। সব মিলিয়ে তরুণ এই নেতৃত্ব দেখিয়ে দিচ্ছে ইচ্ছা আর সাহস থাকলে অল্প সময়েই বদলে দেওয়া যায় একটি দেশের চেহারা। নেপাল এখন সেই পরিবর্তনের পথে দ্রুত এগিয়ে চলছে। বালেন্দ্র শাহ হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার জেনজি প্রজন্মের সাহস ও কর্মসক্ষমতার উপমান নাম। তার কর্মকাণ্ড নিয়ে এখন প্রতিনিয়ত চলছে নানা ব্যাখ্যা, নানা বিশ্লেষণ।
জাওয়াদ আহমদ, এনপিবি। দীর্ঘ ৪৭ বছর পর পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও ইরান। এই মুখোমুখি অবস্থান শুধু কূটনৈতিক কোনো আয়োজন ছিল না, দুই দেশের মাঝে থাকা ঐতিহাসিক বিরোধগুলো মিটিয়ে নেওয়ার এক সুযোগ তৈরি হয়েছিল। গত ৪০ দিনে ঘটা যাবতীয় ঘটনাগুলো যেন আমেরিকা ইরানের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোকেই মনে করিয়ে দিয়েছিল বারবার। পাকিস্তান দেশ দুটিকে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারলেও ২১ ঘন্টার টানা বৈঠক পারেনি বিগত ৪০ দিনের সমস্যার সমাধান করতে। ফলস্বরূপ আলোচনা হয়েছে ব্যর্থ, আর সাথে যোগ হয়েছে নতুন এক আশঙ্কা, আবারও কি তাহলে যুদ্ধে জড়াবে ইরান আর আমেরিকা? আলোচনা ব্যর্থ হওয়ায় এক পক্ষ আরেক পক্ষকে দুষবে, এটাই স্বাভাবিক। দুটি দেশ থেকেই আসবে আরো জোরালো হুমকি। যেসব বিষয় সমাধান মেলেনি সেসব নিয়ে হবে আলোচনা সমালোচনা। এসবের মাঝেই ফের নতুন করে তৈরি হবে যুদ্ধের মঞ্চ। আলোচনা শেষ হওয়ার পর ইরান আমেরিকার নেতাদের বয়ানগুলো অন্তত সে কথারই জানান দেয়। তবে যেসব কারণে ফের হুঙ্কার দিচ্ছে দুই দেশের নেতারা, তার পেছনে রয়েছে মোট ৩ থেকে ৪টি কারণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় নতুন কয়েকটি বিষয় যুক্ত হয়েছিল, যার কারণে আলোচনা আরো জটিল হয়ে উঠেছিল, যার ভেতরে ছিল হরমুজ প্রণালীর সমস্যা থেকে শুরু করে আঞ্চলিক কিছু সমস্যা, যা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মেনে নিতে পারেননি। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুপক্ষই এখন একে অপরকে দুষছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্য নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল। ইরানের দাবিগুলোর ওপর ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো মানতে রাজি হয়নি তেহরান, বরং তারা বলছে যুক্তরাষ্ট্র ওই আলোচনা থেকে অতিরিক্ত দাবি করছে। যেসব শর্তগুলো আমরা ছেড়ে দিতে রাজি ছিলাম না তা স্পষ্ট করার পরও তেহরান রাজি হয়নি। তিনি বলেন, আমরা এমন কোনো অবস্থায় যেতেই পারিনি যেখানে ইরান আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হয়। রোববার তিনি আরও জানান, ইরানের পরমাণু কার্যক্রম স্থগিত করাই ছিল যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। তখন তিনি দাবি করেন, আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানকেই এর জন্য ভুগতে হবে। এদিকে আলোচনা ভেস্তে যাওয়ার কারণ স্পষ্ট হলেও দুই দেশ আবারও যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ ইরান আমেরিকার যুদ্ধে একটি এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে ইসরায়েল ও লেবানন। নেতানিয়াহু তো আলোচনার আগেই বলে দিয়েছিলেন লেবাননের সাথে যুদ্ধবিরতি হয়নি। অন্যদিকে ইরান তাদের দেওয়া শর্তগুলোর মধ্যে একটিতে বলেছে লেবাননের ওপর কোনো হামলা হওয়া চলবে না। মূলত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আঞ্চলিক ইস্যু বলতে যা বুঝিয়েছেন তা লেবাননকে ঘিরেই। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে লেবাননে আবারও হামলা হলে এখান থেকেই শুরু হতে পারে যুদ্ধের নতুন অধ্যায়। কারণ সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি এখন আর সরাসরি কোনো দুটি দেশের যুদ্ধ নয়, মূলত প্রক্সি ওয়ার বা অন্যের হয়ে যুদ্ধ করে দেওয়ার যে বিষয়টি তা গত মাসেই এখানে লক্ষ্য করা গেছে। ইরানের সাথে যুক্ত হয়েছিল লেবানন, অন্যদিকে রাশিয়া চীন এক হয়েছিল তেহরানের পক্ষে। এক কথায় বলতে গেলে আগামীতে কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল এক দেশের বা দুদেশের যুদ্ধ নয়, এই যুদ্ধে পরোক্ষভাবে আরও কয়েকটি দেশ জড়িয়ে যাবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, এনপিবি। যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত শান্তি চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত না হওয়ায় আঞ্চলিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগ। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা, বৈঠক ও সমঝোতার নানা উদ্যোগের পরও যখন চুক্তিটি আলোর মুখ দেখেনি, তখন আলোচনা চলছে তাহলে কি পাকিস্তানের সব আয়োজনই বৃথা? পাকিস্তান এই চুক্তিকে ঘিরে যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল তা ছিল বেশ জোরালো। আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়, আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা এবং অভ্যন্তরীণভাবে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা, সব মিলিয়ে দেশটি বড় ধরনের প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে আলোচনা ভেঙে পড়েছে। একদিকে ইরান বলছে এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। তবে যুক্তরাষ্ট্রকে অযৌক্তিক দাবি করা থেকে বিরত থাকতে হবে এবং ইরানের ন্যায্য অধিকারগুলো স্বীকার করতে হবে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরান তাদের শর্তগুলো মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না। আর এভাবেই চলছে দুই দেশের আলোচিত পাল্টাপাল্টি বক্তব্য। তবে দুই পক্ষই পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তবে এই ব্যর্থতা শুধু একটি চুক্তির ভেস্তে যাওয়া নয়, বরং এটি আস্থার সংকটকে আরো গভীর করতে পারে। ইতিহাস বলছে অনেক বড় চুক্তি প্রথম দফায় সফল হয়নি, কিন্তু পরবর্তীতে নতুন শর্ত ও সমঝোতার ভিত্তিতে তা বাস্তবায়িত হয়েছে। তাই বর্তমান ব্যর্থতাকে পুরোপুরি ব্যর্থতা হিসেবে না দেখে নতুন সম্ভাবনার সূচনা হিসেবেও দেখা যেতে পারে। এখন প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? সংশ্লিষ্ট পক্ষগুলো যদি আবারও আলোচনায় বসতে রাজি হয়, তবে পরিস্থিতি বদলানোর সুযোগ রয়েছে। নতুবা এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারেক আজিজ খান, এনপিবি। এভাবেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে দরবার শরীফে। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা নামে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। হামলায় তার ৩ অনুসারী মোহন আলী, জমরুন্নেসা ও জুবাইর আহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামীমের দরবার শরীফে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীর শামীম দরবারে কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা তার দরবার ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। এর আগেও গান বাজনা করে লাশ দাফন করা সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি নানা সমালোচনার জন্ম দিয়েছিলেন। মিথ্যা এবং ভোট এবং উস্কানিমূলক মানে কি ইসলাম বিদ্বেষী একটা কথা সরাসরি সে সম্প্রচার করে, যেখানে সে স্পষ্ট ভাষায় বলে কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা হচ্ছে তার বাস্তবতায় পাইনি। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 জন মহিলা লাগে, ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায়, সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা। তারা আমাদের সমাজে সেই পথে গেছে, আমরা ধরেন কাজ করতে পারছি না, আমরাও আসিনি এই জায়গায়। এখন আজ হঠাৎ করে কি হয়েছে না যে তাই ভাঙছে। এখানে আপনি খালি গান বাজনা হরে কৃষ্ণ হরে এই শুনি, ওই তাছাড়া কিছু শুনতে পারি। দেখে যে এখানে আগুন ধরছে, মানে এমনভাবে আগুন ধরছে যে চারিদিক থেকে আগুন ছিটায় পড়ছে। আমার বাড়ি একেবারে নিকটে, তাই আমি বাড়ি থেকে আমার মোটর সেট করি, আমি আমার বাড়িতে রক্ষা করার জন্য আমি ওখানে মোটর সেট দিয়ে থাকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে, যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন কাজ করছে বলে জানান পুলিশ সুপার জসিমউদ্দিন। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে সেটা যাচাই করে দেখলাম 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে। আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়া। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদের সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় তিনি বলেন, নিজ হাতে আইন তুলে নেওয়ার কারো অধিকার নেই। সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে, নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, কারণ আইন তো কারোর হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি আর একজন, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসনকে বলবে। যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতে 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল, তার এই কারণে প্রশাসনিক ব্যবস্থা নেই, তো প্রশাসনকে বলতো। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখনো নিহত পীর শামীমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারেক আজিজ খান, এনপিবি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা 6:30টার সময় তিনি মুক্তি পান। এ সময় তিনি সাদা একটি গাড়িতে কারাগারের মূল ফটক দিয়ে বেরিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার। গণ অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর, হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় রোববার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত। এর আগে গেল মঙ্গলবার ভোরে শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে এই মামলায় শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। বর্তমান জাতীয় ও বিশ্ব পরিস্থিতির দরুন গ্যাস, খড়ি, লাকড়ি, বিদ্যুৎ, চা, চিনি সহ সকল নিত্যপণ্যের সার্বিক মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন থেকে প্রতি কাপ লাল চা 7 টাকা, ব্ল্যাক কফি 10 টাকা এবং দুধ কফি 20 টাকা মূল্য নির্ধারণ করা হলো। উপজেলা জুড়ে মাইকিং করে চা কফির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে চা ব্যবসায়ী সমিতি। কেবল ঘোষণা নয়, প্রতিটি দোকানেই সাঁটানো হয়েছে নতুন মূল্য তালিকা। ঘটনাটি নাটোরের গুরুদাসপুর উপজেলার। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে চা প্রেমীদের মধ্যে। গেল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এই সিদ্ধান্ত জানানো হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে গ্যাস, খড়ি, বিদ্যুৎ, চা পাতা ও চিনি সহ সবকিছুর দাম বেড়েছে। তাই প্রতি কাপ লাল চা 5 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা, ব্ল্যাক কফি 10 টাকা এবং দুধ চা ও দুধ কফি 20 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্য বৃদ্ধিতে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়। স্থানীয়রা বলছেন, মাত্র 2 দিন আগেও যেখানে লাল চা মিলত 5 টাকায়, সেখানে হঠাৎ করে 2 টাকা বাড়ানো হয়েছে। দুধ চা ও কফিতে মূল্য বেড়েছে 5 টাকা। এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। দ্রব্যমূল্যের দাম বেশি, গ্যাসের দাম বেশি, চায়ের দোকানে এরা মালিক সমিতি সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগে ছিল 5 টাকা লাল চা, এখন তারা 60 টাকা করেছে। অন্যদিকে চা বিক্রেতারা বলছেন, দোকান চালানোর খরচ কয়েক গুণ বেড়ে গেছে। গ্যাস সিলিন্ডারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তাদের ভাষ্য, খরচ বাড়লে লোকসান দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়। 60 টাকা লাল চা, দুধ চা 20 টাকা আর লাল কফি 10 টাকা। সবকিছু পণ্যের দামই বেশি। সেই ইয়ের পর ভিত্তি করে ঠিক আছে, আমরা চা সমিতি একটা গঠন হয়েছে, সেটা আমরা সকলে বসে একটা সিদ্ধান্ত করি। বাজারে সকলে আমরা বসে সিদ্ধান্ত পরে নিলাম, যেহেতু দ্রব্যমূল্য সবই বেশি। একদিকে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এমন পরিস্থিতিতে এই মূল্য বৃদ্ধি কতটা টিকে থাকবে সেটাই এখন দেখার অপেক্ষা। সোহানাল রাজি, এনপিবি।